Hi there, welcome back to English at Do Mission. এখন আমরা শিখব verbs এর classification. চলো দেখি কি আছে types of verbs. verb কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে finite verb, দুই হচ্ছে non finite verb. অর্থাৎ verb is of two types. finite verb, non finite verb. এবার আসি ফাইনাইট ভার্বের সংজ্ঞায় কি আছে। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ হয় এবং সাবজেক্টের পারসন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে রূপের পরিবর্তন ঘটে তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বের রূপের পরিবর্তন সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের যে নাম্বার থাকবে এবং সেই সাবজেক্টটা যে পার্সনের ক্যাটাগরিতে পড়বে সেইটা অনুযায়ী পরিবর্তিত হবে। অর্থাৎ ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন সম্ভব। বাংলা ব্যাকরণে এটাকে সমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে সমাপ্ত হয় বা প্রকাশিত হয় তাকে আমরা বাংলা ভাষায় কি বলি, বাংলা ব্যাকরণের ভাষায় কি বলি, তাকে সমাপিকা ক্রিয়া। আর ইংরেজিতে একটু অন্যভাবে বলছি, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ হবে এবং যে ভার্বের রূপের পরিবর্তন তার টেন্স, সাবজেক্ট, পারসন, নাম্বার পরিবর্তন হওয়ার সাথে সাথে পরিবর্তিত হয়ে যাবে তাদেরকে আমরা কি বলছি, ফাইনাইট ভার্ব। সিম্পল, একই জিনিস। যেমন এক্সাম্পলে আমি যদি দেখি, এখানে আছে she learns coding from online videos. সে অনলাইন ভিডিওস থেকে কি করে, কোডিং শিখে। তাহলে এখানে একটা জিনিস দেখো কি আছে, এখানে লার্ন কথাটা আছে। এই লার্নটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? এই মূল বেস হচ্ছে লার্ন, তার রূপের পরিবর্তন এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং টেন্সের উপরে ডিপেন্ড করে হয়েছে। এখানে টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এজন্য লার্নের সাথে এস যুক্ত হয়েছে। আবার দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে এই ভার্বটাকে বাদ দিলে কিন্তু সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে ফাইনাইট ভার্ব হচ্ছে সেন্টেন্সের মেইন ভার্ব। ঠিক আছে? অর্থাৎ যে ভার্ব ছাড়া সেন্টেন্স চলতে পারে না, সেন্টেন্স অসম্পূর্ণ, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি টেকনিক্যালি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, লার্নস ফাইনাইট ভার্ব, আবার বলেছে এগ্রিজ উইথ শি প্রেজেন্ট টেন্স। অর্থাৎ সাবজেক্ট শি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এগ্রি করেছে এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পলে আছে, এজন্য এস বাই এস হয়েছে। ঠিক আছে? তাহলে হি স্টাডিজ লেট ইউজিং আ ডিজিটাল ট্যাবলেট। অর্থাৎ স্টাডিজ লেট ইউজিং আ ডিজিটাল, এখানে লেট এট নাইট দিতে পারো, গভীর রাত জেগে সে ডিজিটাল ট্যাবলেট ইউজ করে পড়ালেখা করে। তাহলে এখানে হিটা হচ্ছে সাবজেক্ট আর স্টাডিজ হচ্ছে আমার ভার্ব। এই স্টাডিজকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি হয়, হি লেট অ্যাট নাইট ইউজিং আ ডিজিটাল ট্যাবলেট, মিনিংলেস। অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। আর ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, তাহলে এটি ছাড়া কিন্তু বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে আমরা এই ভার্বটাকে ফাইনাইট ভার্ব বলবো এবং এই ফাইনাইট ভার্বের যে স্টাডি বেস ফর্ম, সেই স্টাডির সাথে আইইএস যুক্ত হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে। তাহলে এটা ফাইনাইট ভার্ব। নেক্সট, দে অ্যাটেন্ড ভার্চুয়াল ক্লাসেস এভরি ডে। এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল, এই কারণে এস হয়নি, এই কারণে অ্যাটেন্ড হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই ভার্বটিকে যদি আমি বাদ দিই তাহলে কি হয়, দে ভার্চুয়াল ক্লাসেস এভরি ডে, এটা মিনিংলেস, ইলজিক্যাল, এটা কোনো স্ট্রাকচার নেই, তাহলে এটা ফাইনাইট ভার্ব। আবার যদি বলি দি স্টুডেন্ট কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট চুজিং আ ল্যাপটপ। ছাত্রটি তার কি করলো, তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলো একটা ল্যাপটপ ইউজ করে। তাহলে এখানে কমপ্লিট হচ্ছে বেস, তার ফর্ম চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, কমপ্লিটেড। এবং এখানে সাবজেক্টের সাথে এটার সম্পর্ক আছে, কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের যে বেস ফর্ম সেটার পাস্ট ফর্ম হয়, সেটা সবার ক্ষেত্রে সেম। তাহলে এইটাকে যদি আমরা বাদ দেই তাহলে কি হয়, দি স্টুডেন্ট হিজ অ্যাসাইনমেন্ট ইউজিং আ ল্যাপটপ। তাহলে এখানে কিন্তু সেন্টেন্স হলো না, মিনিংলেস। তার মানে কি, এটা মেইন ভার্ব, তার মানে হচ্ছে এটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট, পারসন, নাম্বার এবং টেন্স অনুযায়ী এটার একটা এগ্রিমেন্ট হয়। ঠিক আছে? নেক্সট, নন ফাইনাইট ভার্ব, মানে বাংলায় বলে যেটাকে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। যে ক্রিয়ার সাথে সেন্টেন্সের সাবজেক্ট, পারসন, নাম্বারের খুব একটা সম্পর্ক নেই এবং সাবজেক্ট, পারসন, নাম্বার অনুযায়ী
যে ভার্বের রূপের পরিবর্তন হয় না তাকে আমরা কি বলি? তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। অর্থাৎ যে ভার্ব দ্বারা বাক্য বক্তব্য সম্পূর্ণ হয় না এবং যে ভার্ব সাবজেক্টের পারসন, নাম্বার বা টেন্স অনুযায়ী রূপ পরিবর্তন করে না তাকে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া বলি। নন ফাইনাইট ভার্ব নিজে একা সেন্টেন্স শেষ করতে পারে না, এটি ফাইনাইট ভার্বের উপর নির্ভর করে। তাহলে একটা বিষয় হচ্ছে কি, যেখানে ফাইনাইট ভার্ব থাকবে সেখানে ফাইনাইট ভার্ব যদি সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে আরো কোনো ভার্বের সহযোগিতা দরকার হয়, সেক্ষেত্রে ইচ্ছা করলে ফাইনাইট ভার্ব কি করতে পারে? নন ফাইনাইট ভার্বকে একটা স্পেস দিতে পারে যে হ্যাঁ তুমি আমার কাছে বসো, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব গ্রহণ করতে পারে। যেমন আরমান লাভস সিটিং অ্যাট বটতলা অ্যান্ড টিএসসি। বটতলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব গুরুত্বপূর্ণ একটা স্থান, বড় একটা বটগাছ আছে, আর টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স স্টুডেন্ট সেন্টার। এখন আরমান লাভ সিটিং অ্যাট বটতলা অ্যান্ড টিএসসি, এখানে লাভটা কিন্তু আমার ভার্ব, এটাকে যদি আমি ভার্ব দেই তাহলে কি হবে? আরমান সিটিং অ্যাট বটতলা অ্যান্ড টিএসসি, এটা কিন্তু মিনিংলেস। তাহলে এটা মেইন ভার্ব, এটাই আমার ফাইনাইট ভার্ব। এই মেইন ভার্বের রূপের পরিবর্তন তারপরে ডিপেন্ড করে হবে এই আরমান এই সাবজেক্টের উপরে এবং যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তার টেন্স অনুযায়ী। এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, এজন্য আরমান থার্ড পারসন সিঙ্গুলার, লাভের সাথে এস হয়েছে। আর এই যে সিটিংটা দেখছো, এই সিটিংটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কেন? এই সিটিংকে আমি এই সিটিং এর সাথে কিন্তু আরমানের খুব একটা সম্পর্ক নেই। দেখো, আর এই সিটিংকে স্পেস দিয়েছে কে? লাভ। লাভ বলেছে তুমি এখানে বসো, তাহলে এখানে বসার কারণে সেন্টেন্সের অর্থ প্রকাশে আরো সুবিধা হয়েছে। তাহলে আরমান লাভ সিটিং অ্যাট বটতলা অ্যান্ড টিএসসি, তাহলে এখানে আর লাভসটা হচ্ছে মেইন ভার্ব আর সিটিং অ্যান্ড হচ্ছে এটা নন ফাইনাইট ভার্ব। এটা দিয়ে বাক্যের সম্পূর্ণ কোনো অর্থ প্রকাশিত হতে পারে না। উই লাভ সিটিং অন সিশর, এখানে উইটা সাবজেক্ট, লাভটা ভার্ব, তারপরে সিটিংটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। আমরা ভালোবাসি, কি ভালোবাসি? সিটিং অন দি সিশর, অর্থাৎ সি এর সাগরের তীরে বসতে আমরা ভালোবাসি, এখানে সিটিংটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। আবার দেখো, সামিউ লাইকস টু ড্র পিকচার, এখানে লাইকের সাথে এস হয়েছে সাবজেক্ট অনুযায়ী, তার মানে এটা ফাইনাইট ভার্ব। আর টু ড্র কিন্তু কিছুই হয়নি, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব। আবার আই লাইক, আইটা হচ্ছে সাবজেক্ট, লাইকটা হচ্ছে মূল ভার্ব, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। আর টু ড্র এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। দে লাইক টু ড্র পিকচার্স, দেটা হচ্ছে সাবজেক্ট, লাইকটা হচ্ছে মেইন ভার্ব, এটা তাহলে আমার ফাইনাইট ভার্ব। আর টু ড্র এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। ইউ লাইক টু ড্র পিকচার, এখানে টু ড্র নন ফাইনাইট ভার্ব, আর এই লাইকটা হচ্ছে ফাইনাইট ভার্ব মানে মেইন ভার্ব। একটা জিনিস এখন খেয়াল করে এখানে দেখো, সেটা কি, যে এই লাভের সাথে এস হয়েছে সাবজেক্ট অনুযায়ী, লাভের সাথে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্টের পরে বসে মেইন ভার্ব। লাইকের সাথে এস হয়েছে, আয়ের পরে লাইকের সাথে এস হয় না, প্রেজেন্ট ফর্ম বসেছে মেইন ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্ব। এখন মেইন ভার্ব মানে কি? ফাইনাইট ভার্ব। সেই ফাইনাইট ভার্ব যাদেরকে প্রশ্রয় দেয় তারা হচ্ছে কি? তারা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন সিটিং, সিটিং, দেখো সাবজেক্ট আরমান থেকে উই হয়েছে কিন্তু সিটিং এর কোনো চেঞ্জ হয় নাই। তারপরে লাইকস থেকে লাইক হয়েছে, লাইকড হয়েছে, কিন্তু টু ড্র এর কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ যে সকল ভার্বের সাবজেক্ট এবং পার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে, টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের রূপের কোনো পরিবর্তন হচ্ছে না, তাদেরকে আমরা নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া বলি। যেমন আইএনজি যুক্ত সিটিং, টু ড্র, এগুলো সব নন ফাইনাইট ভার্ব। এখন আমরা একটু ডিটেলসে জানতে চাই যে আসলে ব্যাপারটা কি। এবার তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, যে এই ভার্বগুলো আমরা সামনে যখন আলোচনা করব তখন তোমাদের কাছে এগুলো আরো ক্লিয়ার হবে। একটা জিনিস খেয়াল করো যে কাইন্ডস অফ ভার্বস। এখন প্রথমত আমরা কি করেছি, যে ভার্বকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যারা সাবজেক্টের পার্সন, টেন্স, নাম্বার চেঞ্জ হলে যাদের রূপের পরিবর্তন হয়। আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যাদের কোনো রূপের পরিবর্তন হয় না, পার্সন, টেন্স, সাবজেক্ট পরিবর্তন হলেও তাদেরকে আমরা নন ফাইনাইট ভার্ব বলছি। এখন আমরা আসবো এই ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে, তারপরে শিখবো নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে। ওগুলো ভালো করে যদি আমরা ডিটেলস না জানি তাহলে আসলে হুট করে বুঝবো না। তাহলে দেখো, ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি প্রিন্সিপাল, আর একটা হচ্ছে অক্সিলারি। প্রিন্সিপাল ভার্বকে আবার মেইন ভার্ব বলে, অক্সিলারিকে আবার হেল্পিং ভার্ব বলে। দেখে আসি প্রিন্সিপালে কি আছে।
যে ভার্বের নিজস্ব অর্থ থাকে এবং যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই কাজ বা অবস্থা প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব, অন্য কোনো ঝামেলা নেই, অন্য কোনো কারোর সহায়তা বা সাহায্য দরকার নেই, তাদেরকে আমরা কি বলছি? প্রিন্সিপাল বা মেইন ভার্ব বলছি। যেমন এই প্রিন্সিপাল ভার্ব কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট। প্রিন্সিপাল ভার্ব দ্বারা কি হয়? প্রিন্সিপাল ভার্ব দ্বারা সেন্টেন্সের টেন্স আইডেন্টিফাই করা যায়। যেমন ফলোস, টিচেস, লাভস, লাইকস। এটা কিন্তু সব সাবজেক্ট। উম্মি, এখানে দেখো মালিহার সাথে ফলোর একটা এগ্রিমেন্ট হয়েছে, এস হয়েছে। আরমান সিঙ্গুলার থার্ড পারসন, টিচার সাথে টিচার্স হয়েছে। উম্মি লাভের সাথে লাভস হয়েছে। মালিয়া লাইকের সাথে এস হয়েছে, লাইকস। তাহলে এই সবগুলো ভার্বের রূপের পরিবর্তন এই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে। তাহলে এরা ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বগুলো হচ্ছে আমার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? যাদের ছাড়া সেন্টেন্স গঠন করা যায় না, যাদের ছাড়া টেন্স প্রকাশ করা যায় না, যাদের রূপের পরিবর্তন টেন্স এবং সাবজেক্ট পার্সন নাম্বার অনুযায়ী হয়, তাদেরকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। ঠিক আছে? ওকে, এবার আসো আরেকটা উদাহরণ দেখো। এখানে আছে জাইমা ওয়াচেস মুভিজ অন নেটফ্লিক্স। জাইমা কি করে? নেটফ্লিক্সে মুভি দেখে। তাহলে এখানে ওয়াচ এর সাথে ইএস হয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এটা থার্ড পারসন সিঙ্গুলার হলে মেইন ভার্বের সাথে এস বাই ইএস হয় বা আইইএস হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে নাউরিন লিসেন্স, এখানে লিসেনের সাথে এস হয়েছে, এটাও মেইন ভার্ব। এটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যেটাই বলি। দি ইলিটারেট প্র্যাকটিস ডান্স ফর টিকটক। অশিক্ষিতরা টিকটকের জন্য ডান্স করে, অনেক চর্চা করে। তাহলে এটা হচ্ছে আমার মেইন ভার্ব, তাহলে এটা আমার প্রিন্সিপাল ভার্ব। রিদিতা ডিজাইনস পোস্টার্স উইথ ক্যানভা। ক্যানভা দিয়ে রিদিতা কি করে? পোস্টার ডিজাইন করে। এখানে ডিজাইনের সাথে এস হয়েছে, এটাও আমার প্রিন্সিপাল ভার্ব। এদেরকে যদি বাদ দিয়ে দিই, সেন্টেন্স কিন্তু তার অসম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, মিনিংলেস হয়ে যায়, ইললজিক্যাল হয়ে যায়, কোনো স্ট্রাকচারের ভিতরেই পড়ে না। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব সেই ভার্বগুলোকে বলবো যেই ভার্বগুলো ছাড়া সেন্টেন্স অচল, যেই ভার্বগুলোকে সেন্টেন্সের হার্ট বলা হয়। সেই হার্ট যদি না থাকে তাহলে মানুষ বাঁচে না। তাহলে আমরা ফাইনাইট ভার্বের ভিতরে কি দেখব? ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, সেটাকে বলবো যেই ভার্ব ছাড়া সেন্টেন্স মরে যেতে পারে, অর্থাৎ সেন্টেন্সের অস্তিত্ব না থাকতে পারে না, তাকে আমরা প্রিন্সিপাল বা মেইন ভার্ব বলি। যেমন ওয়াচেস, লিসেন, প্র্যাকটিস, ডিজাইনস, এগুলো সব হচ্ছে আমার ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এবার আসো অক্সিলারি। অক্সিলারি কথাটার অর্থ হচ্ছে সাহায্যকারী, যে সাহায্য করে বা সাহায্য করতে পারে, এরকম। যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যে প্রিন্সিপাল ভার্বের সাথে মিলিত হয়ে সেন্টেন্সের টেন্স, ভয়েস বা মুড গঠন করে, তাকে অক্সিলারি ভার্ব বা সহায়ক ক্রিয়া বলে বা সাহায্যকারী ভার্ব বলে। অর্থাৎ অক্সিলারি ভার্বের কাজই হচ্ছে সবসময় প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা। কারণ কি? দেখো, আমাদের টেন্স আছে 12টা টোটাল। তো সেখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব আছে কি? প্রশ্ন করতে গেলে, নেগেটিভ করতে গেলে ডু, ডাজ, পাস্ট ইনডেফিনিটে ডিড। বাকি সবগুলোই কিন্তু কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো আছে, শ্যাল, উইল ইত্যাদি আছে। এগুলো সব অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব সহজভাবে কি বলা যায়? প্রিন্সিপাল ভার্বের হেল্পার, যা মূল ক্রিয়ার সময় অবস্থা এবং বা ধরন প্রকাশে সাহায্য করে। অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো কি করে? প্রিন্সিপাল ভার্বকে তার অবস্থা, তার কাজ প্রকাশে সাহায্য করে। ঠিক আছে? অর্থাৎ টেন্স এর সম্পূর্ণ মার্কার হিসেবে তারা সাহায্য করে। যেমন উই হ্যাভ আইডেন্টিফাইড দি এনিমিস। আমরা শত্রুদেরকে আইডেন্টিফাই করেছি। হ্যাভ আছে, এখানে আইডেন্টিফাইড, এটা ভার্ব 3 আছে। এটা কি আছে? এটা ভার্ব 3। তার মানে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে হ্যাভটা হচ্ছে আমার এখানে অক্সিলারি, আর এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। এগেইন, অনন্যা ইজ রিডিং আ নভেল। এখানে ইজটা হচ্ছে আমার অক্সিলারি আর রিডিংটা হচ্ছে আমার মেইন ভার্ব। ঠিক আছে? তারপরে অপরূপা হ্যাজ ডান দি ওয়ার্ক। এখানে হ্যাজটা হচ্ছে আমার অক্সিলারি আর এইটা হচ্ছে আমার মেইন ভার্ব, ডানটা হচ্ছে আমার মেইন ভার্ব। আবার আরিয়া ডাজ নট গো টু স্কুল। এই ডাজটা হচ্ছে আমার অক্সিলারি আর গোটা হচ্ছে আমার মেইন ভার্ব। ঠিক আছে? আবার ফারহানা উইল কাম ভেরি সুন। এখানে ফারহানা হচ্ছে সাবজেক্ট, উইলটা হচ্ছে অক্সিলারি, কামটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তারপরে আফকিন ইজ সিঙ্গিং, ইজটা হচ্ছে আমার অক্সিলারি আর সিঙ্গিংটা হচ্ছে আমার মেইন ভার্ব। সুমাইয়া ওয়াজ আ পোয়েট। ঠিক আছে? তাহলে এখানে সুমাইয়া সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে আমার মেইন ভার্ব। ঠিক আছে?
এখন যদি আমি এখানে বলি সুমাইয়া ওয়াজ রিডিং আ পোয়েম, এখানে কি বলতাম? যদি আমি বলতাম সুমাইয়া ওয়াজ রিডিং আ পোয়েম, তাহলে কি হতো? তাহলে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হতো। কিরকম? এখানে এখানে অন্য কোনো ভার্ব নেই, তাহলে এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। আর এখানে ওয়াজটা হচ্ছে আমার অক্সিলারি, আর রিডিংটা হচ্ছে আমার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা এখানে খেয়াল করছি যে মেইন ভার্বের আগে পরে কিন্তু হ্যাভ, ইজ, হ্যাজ, ডাজ, উইল, ইজ, ওয়াজ এগুলো সব অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আর বাকি যে ভার্বগুলো আছে আইডেন্টিফাই, ফাইন্ড, রিডিং, ডান, গো, কাম, সিঙ্গিং, তারপরে রিডিং, এগুলো সব কিন্তু আমার মেইন ভার্ব। এদের ছাড়া বাক্য অসম্পূর্ণ, প্রকাশিত হতে পারে না। তাহলে অক্সিলারি ভার্বগুলো কি করে? হেল্পার হিসেবে, সাপোর্টিং হিসেবে কি করে? মেইন ভার্বকে বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, অর্থাৎ তার সম্পূর্ণ অর্থ প্রকাশে সাহায্য করে। তাহলে আমরা অক্সিলারি ভার্বগুলো কি বলবো? হেল্পিং ভার্ব, আর মেইন ভার্বগুলোকে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করাই হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। এবার আসো, প্রিন্সিপাল ভার্বের আর কি কোনো ক্লাসিফিকেশন আছে? অফকোর্স রয়েছে, এবং প্রত্যেকটার ভাগ আছে। আমরা একটু এটা ডিটেলস আলোচনা করব এই কারণে, কারণ ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। ভার্ব অনেক বড় একটা এরিয়া কভার করে, গ্রামারের অন্যান্য এলিমেন্টসের সাথে ভার্ব জড়িত। কারণ আমরা জানি যে ভার্ব ইজ দি হার্ট অফ আ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের হার্টই হচ্ছে ভার্ব। তাহলে সেই হার্ট যদি ভালো না থাকে, কোনো কিছুই ভালো থাকবে না। ঠিক আছে? তাহলে দেখো, প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা ট্রানজিটিভ আর একটা বলছি কি ইনট্রানজিটিভ। ভেরি সিম্পলি বলি, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্বে একটা অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বে অবজেক্ট নাই। এজন্য বাংলা ব্যাকরণে ট্রানজিটিভ ভার্বকে সকর্মক ক্রিয়া বলেছে, মানে কর্ম আছে যার। আর ইনট্রানজিটিভ ভার্বকে অকর্মক ভার্ব বলা হয়েছে যার অবজেক্ট নেই। আমরা একটু ডিটেলস দেখি যে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব একাকী সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থাৎ সম্পূর্ণ করার জন্য কর্তা ছাড়াও অন্য কিছুকে অবজেক্ট হিসেবে প্রয়োজন হয়, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। মানে সোজা কথা হচ্ছে এরকম যে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু ভালো না। অর্থাৎ যে ভার্ব সাবজেক্ট গ্রহণ করতে হবে যাকে, এবং সাথে কি করতে হবে? অবজেক্টও গ্রহণ করতে হবে, তাদেরকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি। কিন্তু এটাকে আমি সহজভাবে এভাবে মনে রাখতে পারি, ট্রানজিটিভ ভার্ব এমন একটা মেইন ভার্ব বা এমন একটা প্রিন্সিপাল ভার্ব যার অবশ্যই একটা অবজেক্ট থাকবে, বা যে প্রিন্সিপাল ভার্ব এর পরে হুম, হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছু পাবো, সেটাই অবজেক্ট। সেই মেইন ভার্বকে বা সেই প্রিন্সিপাল ভার্বকে আমরা কি বলবো? আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। তাহলে ফাইনাইট ভার্ব থেকে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব থেকে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তাহলে দেখো, নাবিলা স আ ব্লাইন্ড ম্যান, এখানে নাবিলা স, এখানে সটা হচ্ছে ভার্ব। এখন আমি যদি প্রশ্ন করি নাবিলা স হুম, উত্তর কিন্তু আ ব্লাইন্ড ম্যান। তাহলে এই ব্লাইন্ড ম্যান হচ্ছে আমার অবজেক্ট, যে উত্তর পাবে সেটা অবজেক্ট। তাহলে এই মেইন ভার্বটার নাম হয়ে যাবে কি? তখন ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এটার অবজেক্ট আছে। আবার যদি বলি নামিরা ফিনিশ দি ওয়ার্ক, এখানে নামিরা কিন্তু আমার সাবজেক্ট, আর ফিনিশড হচ্ছে আমার ভার্ব। এই ভার্বটি যদি আমি এখন প্রশ্ন করি এখানে ভার্বের পরে, নামিরা ফিনিশড ওয়ার্ড, আনসার কিন্তু কি? এইটা, অর্থাৎ এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে মূল যে ভার্বের অবজেক্ট আছে সেই মেইন ভার্বকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। ভেরি সিম্পল। এবার আসো ইনট্রানজিটিভ ভার্ব। বলেই দিয়েছি, মূল ভার্বের পরে, প্রিন্সিপাল ভার্বের পরে বা ফাইনাইট ভার্বের পরে হুম, হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাই, অর্থাৎ অবজেক্ট যদি না পাই, তাহলে সেই প্রিন্সিপাল বা সেই মেইন ভার্বকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ দুটোই কিন্তু ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তাহলে দি বেবি স্মাইলস, দি বেবি সাবজেক্ট, স্মাইল ভার্ব। এখন কি যদি বলি স্মাইল হুম হোয়াট, উত্তর নেই, তার মানে এটার অবজেক্ট নেই, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা ইনট্রানজিটিভ ভার্ব। বার্ডস ফ্লাই, ফ্লাই এর কোনো অবজেক্ট নাই, তাহলে এটাও ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলি গোল্ড গ্লিটার্স, এটারও কোনো অবজেক্ট নাই, তাহলে এটাও ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলি দি বেবি স্মাইলস, এটারও কোনো অবজেক্ট নাই, তাহলে এটাও ইনট্রানজিটিভ ভার্ব। বার্ডস ফ্লাই একই জিনিস, সেম, গোল্ড গ্লিটার্স রিপিট হয়েছে, এগুলো এটা দরকার নেই। তাহলে আমরা দেখছি যে সকল ভার্বের কোনো অবজেক্ট নেই সে সমস্ত ভার্বকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। ঠিক আছে? এবার একটু দেখি যে এছাড়াও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ভার্বগুলোকে আবার আরো কয়েকটা ক্লাসিফিকেশনে
ফেলে আমরা আলোচনা করতে পারি। যেমন এখানে আছে ফ্যাক্টিটিভ ভার্ব, এখানে আছে রিফ্লেক্সিভ ভার্ব, এখানে আছে কপুলেটিভ ভার্ব, এখানে আছে কসিভ প্যাসিভ ভার্ব, এখানে আছে রেসিপ্রোকাল ভার্ব, এখানে আছে কগনেট ভার্ব। এই যে বিভিন্ন ধরনের ভার্ব এখানে রয়েছে, আমরা এগুলো নিয়ে এখন একটু কথা বলতে চাই, ঠিক আছে? ফার্স্ট অফ অল, ইট ইজ ট্রান্সিটিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব কি? কোয়াসি প্যাসিভ ভার্ব ডেফিনিশন যাই থাকুক, সোজা কথায় মনে রাখবে, যে সমস্ত ভার্ব দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু অর্থ দেয় প্যাসিভের মতো। অর্থাৎ যে সমস্ত ভার্ব থাকলে সেই সেন্টেন্সের গঠনটা হয় অ্যাক্টিভ ভয়েসের কিন্তু অর্থটা হয় প্যাসিভ ভয়েসের, তাকে আমরা বা তাদেরকে আমরা কোয়াসি প্যাসিভ ভার্ব বলি। যেমন এখানে বলা আছে অ্যাক্টিভ ভার্ব হলেও সাবজেক্ট কাজ করছে না বা প্যাসিভের মতো অর্থ প্রকাশ করলে তাকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলে। অর্থাৎ যে সমস্ত ভার্ব এর গঠন অ্যাক্টিভ কিন্তু অর্থ প্যাসিভের, তাদেরকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলে, ঠিক আছে? তাহলে আমি যদি দেখি হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, এখানে কিন্তু মিষ্টি হয়, এটা কিন্তু অর্থ দিচ্ছে বাংলায় কিন্তু কিসের মতো? প্যাসিভের মতো, কিন্তু গঠন আছে কি? সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। আবার রাইস সেলস চিপ, এটাও কিন্তু আমার এই চাল বা ধান সস্তায় বিক্রি করা হয়। দি রোজ স্মেল সুইট, গোলাপের গন্ধ মিষ্টি হয়। দি বুকস রিডস ওয়েল, বইটি পড়তে অনেক আনন্দের বা ভালো, মজা পাই। তাহলে এখানে দেখো প্রত্যেকটার কিন্তু গঠন আছে কি? হানি, রাইস, দি রোজ, দি বুক, এদের সাথে কিন্তু টেস্ট, সেল, স্মেল, রিডস, এদের একটা কন্ট্যাক্ট হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু অর্থ দিচ্ছে প্যাসিভের মতো। তাহলে এরকম দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থ দিবে প্যাসিভের মতো, এরকম ভার্বগুলোকে আমরা কি বলছি? আমরা এই ধরনের ভার্বকে কি বলবো? কোয়াসি প্যাসিভ ভার্ব। যেমন টেস্ট, স্মেল, তারপর আছে রিড, ফিল ইত্যাদি কোয়াসি প্যাসিভ ভার্বের। পাবলিশ, ঠিক আছে, ইত্যাদি। বিল্ড, ঠিক আছে, প্রিন্ট ইত্যাদি কোয়াসি প্যাসিভ ভার্বের উদাহরণ। ওকে, এরকম আরো যে ভার্বগুলো সেগুলো হতে পারে কি বললাম, যে আমি যদি বলি দি বুক ইজ প্রিন্টিং, দি বুক ইজ প্রিন্টিং, যে ভার্বগুলোর কথা বলেছি, দি হাউস ইজ বিল্ডিং বা দি হাউস ওয়াজ বিল্ডিং, ঠিক আছে? আচ্ছা, দি সোফা ফিলস সফট, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে যেগুলো পেয়েছি যে দি বুক ইজ প্রিন্টিং, বইটি প্রিন্ট হচ্ছে, গঠনে কিন্তু অ্যাক্টিভ কিন্তু অর্থ দিচ্ছে কিন্তু প্যাসিভের। আর একটা জিনিস মনে রাখবা, এই ধরনের কোয়াসি প্যাসিভ ভার্বের অবজেক্ট থাকে না, এই ধরনের কোয়াসি প্যাসিভ ভার্বের অবজেক্ট থাকে না। এখানে দি হানি টেস্ট সুইট কিস, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু তোমার অবজেক্ট নাই, এখানেও অবজেক্ট নাই, এখানেও অবজেক্ট নাই, এখানেও অবজেক্ট নাই। দি বুক ইজ প্রিন্টিং, বইটি ছাপা হচ্ছে, তাহলে এখানে প্রিন্টিংটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্বের উদাহরণ। তারপরে হচ্ছে কি দেখো, দি হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছিল, ওয়াজ বিল্ডিং, এখানেও কিন্তু দেখো অর্থ দিচ্ছে প্যাসিভের মতো কিন্তু স্ট্রাকচার অ্যাক্টিভের মতো। আবার দি সোফা ফিলস সফট, সোফাটা সফট মনে হয়, অনুভূত হয়। তাহলে আমরা এই প্রিন্ট, বিল্ড, ফিল এই ভার্বগুলোকে আমরা কোয়াসি প্যাসিভ ভার্বের ভিতরে নিতে পারি, অর্থাৎ এগুলো দিয়ে আমরা কোয়াসি প্যাসিভ সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে আমরা কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে কি বলবো? যে সকল ভার্ব দেখতে অ্যাক্টিভ, গঠনের দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ, তাদেরকে আমরা কোয়াসি প্যাসিভ ভার্ব বলি, ঠিক আছে? নেক্সট, রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আমরা পড়েছি আগের ক্লাসে, যে সেলফ পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ এবং পসেসিভ ফর্মের সাথে সেলফ এবং সেলফস যুক্ত হয়ে যে সমস্ত প্রোনাউন গঠিত হয় তাদেরকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। তাহলে সেই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি কখনো কোনো ভার্বের অবজেক্ট হিসেবে থাকে তাহলে সেই ভার্বগুলোকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলবো। অর্থাৎ এখানে দেখো, এই যে অ্যাবসেন্টেড আছে, এখানে ব্লেমড আছে, কি আছে? শি অ্যাবসেন্টেড হারসেলফ ফ্রম দি মিটিং, জেরি ব্লেমড হিমসেলফ ফর হিজ ফেইলিউর। তাহলে এইটা এই দুটোই কিন্তু হচ্ছে কি আমার রিফ্লেক্সিভ প্রোনাউন, এরা এখানে অবজেক্ট হিসেবে বসেছে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যখন কোনো ভার্বের অবজেক্ট হিসেবে বসবে তখন আমরা ওই ভার্বকে কি ভার্ব বলবো? রিফ্লেক্সিভ, নামের সাথে মিল রেখে রিফ্লেক্সিভ ভার্ব বলবো। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যখন কোনো মেইন ভার্বের সাবজেক্ট হিসেবে, মেইন ভার্বের অবজেক্ট হিসেবে বসবে তখন সেই মেইন ভার্বকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলবো। অর্থাৎ রিফ্লেক্সিভ
অর্থাৎ মেইন ভার্বের পরে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে ওই ভার্বটার নাম অটোমেটিক্যালি রিফ্লেক্সিভ ভার্ব হয়ে যায়। ভেরি সিম্পল। এবার আসো রেসিপ্রোকাল ভার্ব। ঠিক আছে, এখানে যখন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রেসিপ্রোকাল প্রোনাউন হয়, একই কথা রিফ্লেক্সিভের মতো, যখন মেইন ভার্বের অবজেক্ট বা ট্রানজিটিভ ভার্ব এগুলো কিন্তু যখন অবজেক্ট হিসেবে তখন থাকবে, তখন সেই ভার্বগুলো কিন্তু আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। তাহলে একটু আগে যেটা বললাম যে রেসিপ্রোকাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্বের অবজেক্ট কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে ওরা ট্রানজিটিভ ভার্ব, ওরা রিফ্লেক্সিভ ভার্ব। আবার রেসিপ্রোকাল প্রোনাউন যখন কোনো ভার্বের অবজেক্ট হিসেবে থাকবে তখন আমরা তাকে রেসিপ্রোকাল, এই দেখো হেল্প আছে এখানে, এখানে লাভড আছে, তাহলে দি ওয়ার্কার্স হেল্প ওয়ান অ্যানাদার ইন ডুইং দ্য ওয়ার্ক। তারপরে আছে কি রানা অ্যান্ড কিয়া লাভড ইচ আদার। এখন এখানে দেখো এর পরে কি বসছে? ওয়ান অ্যানাদার, ইচ আদার, এই দুটোকে আমরা কি বলি? রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন যখন কোনো সেন্টেন্সের কোনো মেইন ভার্বের অবজেক্ট হিসেবে বসবে তখন ওই মেইন ভার্বকে বা প্রিন্সিপাল ভার্বকে আমরা রেসিপ্রোকাল কি বলবো? রেসিপ্রোকাল ভার্ব বলবো। তাহলে এখানে হেল্প এবং লাভ এরা হচ্ছে রেসিপ্রোকাল ভার্বস। দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। এবার আসো কপুলেটিভ ভার্ব। এখন কপুলেটিভ ভার্ব কি? যে ইন্ট্রান্সিটিভ ভার্ব সেন্টেন্সের সাবজেক্টকে তার কমপ্লিমেন্ট অর্থাৎ নাউন ফ্রেজ বা নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ এর সঙ্গে যুক্ত করে এবং নিজে কোনো অ্যাকশন প্রকাশ করে না, তাকে কপুলেটিভ ভার্ব বলে। অর্থাৎ এ ধরনের ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থ অসম্পূর্ণ থাকে, তাই কমপ্লিমেন্ট প্রয়োজন হয়। অর্থাৎ এখন যে ভার্বগুলোর কথা বলবো, অর্থাৎ কপুলেটিভ ভার্ব, এই ভার্বগুলো দিয়ে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করা যায় না বিধায় এই ভার্বগুলোর পরে অবজেক্ট হিসেবে হয় একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন, অথবা একটা নাউন ফ্রেজ, অথবা একটা নাউন ক্লজ নিয়ে আসতে হবে, অথবা জিরান্ড, ইনফিনিটিভ যারা নাউনে কাজ করে এদেরকে আনতে হবে, অর্থাৎ একটা অবজেক্ট বা একটা কমপ্লিমেন্ট নিয়ে আসতে হবে। তাহলে উদাহরণে বলা যায় এখানে কি আছে? কপুলেটিভ ভার্বের ভিতরে বি ভার্ব রয়েছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপরে রয়েছে বিকাম, অ্যাপিয়ার, সিম, লুক, ফিল, স্মেল, টেস্ট, গ্রো, ফল। এই সবগুলো ভার্ব কিন্তু আমার কপুলেটিভ ভার্ব। এদের পরে এরা যখন কোনো সেন্টেন্সের ভার্ব হিসেবে বসবে, এদের পরে হয় একটা অ্যাডজেক্টিভ, অথবা একটা নাউন, অথবা একটা নাউন ফ্রেজ, একটা নাউন ক্লজ, অথবা জিরান্ড, অথবা নাউন ইনফিনিটিভ, এগুলো কোনো কিছুকে আনতে হবে। ঠিক আছে, তাছাড়া এরা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। উদাহরণে বলা যায় হি ইজ আ টিচার। এখানে খেয়াল করো ইজ এর পরে কি আসে? আ টিচার, নাউন ফ্রেজ, তাহলে এটা কপুলেটিভ ভার্ব। এই টিচার ছাড়া কিন্তু অর্থ প্রকাশ করা অসম্ভব। দি ফ্লাওয়ার স্মেলস, এই সুইট অ্যাডজেক্টিভ নিয়ে আসা হয়েছে, তাহলে স্মেলসটা হচ্ছে কি? কপুলেটিভ ভার্ব। শি লুকস হ্যাপি, এখানে লুকের সাথে পরে হ্যাপি নিয়ে আসছি, তার মানে কি এটা কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে এটাও কি? এটাও কপুলেটিভ ভার্ব। দি ম্যান বিকেম অ্যাংরি, এখানে বিকেম এর পরে অ্যাংরি নিয়ে আসছি, না হলে এটা অর্থ প্রকাশ করতে পারে না, তাহলে এটাও হচ্ছে কি? এটা হচ্ছে আমার কপুলেটিভ ভার্ব। দি লিভস টার্নড ইয়েলো, অর্থাৎ এই টার্নের পরে ইয়েলো যদি না নিয়ে আসি, হলুদ অর্থাৎ অ্যাডজেক্টিভ যদি আমি না নিয়ে আসি, তাহলে তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করা সম্ভব হয় না, তাহলে এটাও কি হয়ে যাবে? এটাও কপুলেটিভ ভার্ব হয়ে যাবে। অর্থাৎ যে সকল ভার্বের পরে অবশ্যই অবজেক্ট দরকার হবে বা অ্যাডজেক্টিভ দরকার হবে, সে সমস্ত ভার্বকে আমরা কপুলেটিভ ভার্ব বলবো। ঠিক আছে, মনে রাখবে কপুলেটিভ ভার্ব অ্যাকশন বোঝায় না, অর্থাৎ এটা দ্বারা কোনো প্রোগ্রেস বা কোনো অ্যাক্টিভিটি প্রকাশ পায় না, সাবজেক্টকে কমপ্লিমেন্ট এর সাথে যুক্ত করে। অর্থাৎ এর পরে যে আমরা যে অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজ বা ক্লজ যুক্ত করব, সেটা দিয়ে কি করব? এই সাবজেক্টের সাথে সম্পর্ক, এই অ্যাংরির সাথে এই দি ম্যানের সম্পর্ক, হ্যাপির সাথে শি এর সম্পর্ক, সুইটের সাথে ফ্লাওয়ারের সম্পর্ক, টিচারের সাথে হি এর সম্পর্ক, অর্থাৎ এই কমপ্লিমেন্ট দিয়ে সাবজেক্টের সাথে আমরা এক ধরনের সম্পর্ক স্থাপন করি। তাহলে কপুলেটিভ ভার্ব কি করে? কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টের কানেক্টিভিটি বা রিলেশনশিপ বিল্ড আপ করে দেয়। ঠিক আছে, সম্পর্ক তৈরি করে দেয়। ঠিক আছে, ওকে। এরপরে সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ বসে। শুধু কি নাউন বসে না, নাউন ভাবাপন্ন যেহেতু ওয়ার্ড আছে তারা বসে। নাউন কি কি অর্থে নাউন আছে, কি কি নাউনের ফাংশন কারা কারা সম্পন্ন করতে পারে? নাউন ফ্রেজ, জিরান্ডা নাউনের কাজ করে, নাউন ইনফিনিটিভ নাউনের কাজ করে, নাউন ক্লজ নাউনের কাজ করে। তাহলে কপুলেটিভ ভার্বের পরে নাউন ভাবাপন্ন যত ওয়ার্ড ফ্রেজ ক্লজ আছে তারা বসবে, সাথে একটা অ্যাডজেক্টিভ বসবে, বসে কি করবে? সাবজেক্টের সাথে ওই কমপ্লিমেন্টের রিলেশনশিপ বিল্ড আপ করে দিবে, অর্থাৎ তাদের ভিতরে এক ধরনের সম্পর্ক বা তাদের সম্পর্কে কোনো ইনফরমেশন অ্যাড করবে, তথ্য যোগ করবে, তাদেরকে ডিসক্রাইব করবে। ঠিক আছে, এটা
এবার একটু এখানে দেখি চার্ট আকারে। শারিন লুকস হ্যাপি, এখানে শারিনটা হচ্ছে আমার সাবজেক্ট, এখানে ভার্বস, এগুলো সব হচ্ছে আমার কপুলেটিভ ভার্ব, আর এগুলো হচ্ছে সব আমার কমপ্লিমেন্ট। এখানে এই কমপ্লিমেন্টের সাথে সম্পর্ক এই শারিনের, এই হ্যাপির সাথে সম্পর্ক শারিনের। এরপরে কি করেছি, দিস অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে এটার সাথে সম্পর্ক কার, এটার সাথে সম্পর্ক অফ নো ইউজের। তারপরে সানভি, এটার সাথে সম্পর্ক টু বি টায়ার্ড। এখানে আছে মিহা, মিহা বিউটিফুল, তাহলে এই সবগুলো হচ্ছে আমার সাবজেক্ট। এই সাবজেক্টের সাথে কি করেছে, এই কমপ্লিমেন্টের ভিতরে একটা অ্যাটাচমেন্ট করেছে, মাঝখানে মধ্যস্থতাকারী মিডলম্যান বা পাওয়ারফুল একটা এজেন্ট হিসেবে কাজ করেছে কে, এই কপুলেটিভ ভার্ব। তাহলে বলতে পারি সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের সম্পর্ক স্থাপন করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে যে সমস্ত ভার্ব, সে সমস্ত ভার্বকে আমরা কি বলবো, কপুলেটিভ। সে সমস্ত ভার্বকে আমরা কপুলেটিভ ভার্ব বলবো, বা সে সমস্ত ভার্বকে আমরা এখানে কিন্তু মেইন ভার্বই বলা যায়, কারণ এরা মেইন ভার্বের কাজ করে, ঠিক আছে। এবার আসে কজেটিভ ভার্ব। যখন সাবজেক্ট অন্য কাউকে কোনো কাজ করতে বাধ্য বা সুযোগ দেয়, স্পেস করে দেয়, তখন সেটি কজেটিভ ভার্ব। অর্থাৎ এমন একটা সেন্টেন্স, যেই সেন্টেন্সের সাবজেক্ট নিজে কোনো কাজটা করবে না, অন্যকে দিয়ে করাবে, তখন সেই ভার্বকে আমরা কজেটিভ ভার্ব বলবো। সেই সেন্টেন্সের মেইন ভার্ব যদি কি থাকে, মেক থাকে, কোনো সেন্টেন্সের মেইন ভার্ব যদি মেক, হ্যাভ, গেট এবং হেল্প এবং লেট থাকে, এবং তারা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তাহলে তারা আছে পজিটিভ ভার্ব। আমরা এদের একটা একটা করে ব্যবহার শিখবো, এদের বিভিন্ন ধরনের ব্যবহার আছে, আমরা সেগুলো ওয়ান বাই ওয়ান শিখতে চাই। প্রথমে আছে মেক। মেক মানে বাধ্য করা বা কাউকে কোনো কিছু করতে বা করাতে বাধ্য করা। এদের অ্যাক্টিভ ভয়েসে এক ধরনের রোল আছে, প্যাসিভ ভয়েসে এক ধরনের রোল আছে। অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে তাহলে এদের পরে যে দ্বিতীয় যে ভার্বটা বসবে সেই ভার্বটার বেস ফর্ম হবে, ঠিক আছে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে মেক যদি মেইন ভার্ব হয় অ্যাক্টিভ ভয়েসে, তাহলে আমরা কি করব, মেক যদি মেইন ভার্ব হয় অ্যাক্টিভ ভয়েসে, তাহলে আমরা দ্বিতীয় যে ভার্বটা আছে সেই ভার্বটার বেস ফর্ম অর্থাৎ V1 বসাবো শুধু। তাহলে কি আছে, শি, এখানে দেখো মেড মেইন ভার্ব, হি মেক্স মেইন ভার্ব, দি নয়েজ মেড মেইন ভার্ব। এখন এই ওয়ার্ক হচ্ছে দ্বিতীয় ভার্ব, মেড হচ্ছে দ্বিতীয় ভার্ব, এখানে আছে ক্রাই হচ্ছে দ্বিতীয় ভার্ব। সবগুলো কি বসেছে, সবগুলো কিন্তু V1 অর্থাৎ টু ছাড়া ভার্বের বেস ফর্ম বসেছে। অর্থাৎ এর মনে হবে যেন এরপর একটা টু দিয়েই দেই, না টু দিলেই কিন্তু শেষ, একেবারে শেষ, অর্থাৎ তুমি জিরো পাবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্ব হিসেবে যদি পজিটিভ ভার্ব মেক থাকে বা মেড থাকে, যে কোনো টেন্সে, মেক যে কোনো টেন্সে হতে পারে থাকে, তাহলে দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেই ভার্বটার আগে টু বসবে না, সেই ভার্বের সাথে আইএনজি হবে না, জাস্ট বেস ফর্ম বসবে, বেস ফর্ম অর্থাৎ ভার্ব অন প্রেজেন্ট ফর্ম বসবে।